তোমাকে আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না। তোমাকে নিয়ে আমার বাসায় অনেক প্রবলেম হচ্ছে। তোমাকে তাদের বউ হিসাবে আর পছন্দ না। এইসব কি বলছো? তুমি এমন করতে পারো না। আমার কিছু করার নেই। তোমাকে বিয়ে করতে গেলে আমাকে বাসা থেকে বের করে দেবে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেবে। যদি আমার কাছে কিছু নাই থাকে, তাহলে তোমাকে নিয়ে সংসার করবো কিভাবে? প্লিজ যেও না। আমার এমন অবস্থা হয়ে গেলে আমি কি করব? আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছিলাম নাকি? রাজ, রাজ প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি চুপচাপ শুধু দেখে গেলাম। আমি আর কি বলবো? আমার কি দোষ? কোথায় দোষ বলতে পারেন? অ্যাক্সিডেন্টের জন্য এমন হলে আমি কি করতে পারি? ম্যাম, ভাগ্য বলে মেনে নিন। আপনি এখন অক্ষম, হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না। এমন মেয়েকে কোন পরিবার তার বাসার বউ বানাতে চাইবে বলেন? প্লিজ ম্যাম, কাঁদবেন না। ওনাকে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলাম। আমি আকাশ, এই মেয়ের বডিগার্ড, বড়লোকের একমাত্র মেয়ে। কিছু মাস আগে একটা অ্যাক্সিডেন্ট করে 2 পা ভেঙে ফেলে। আমার কাজ তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, যেখানে যেখানে যাবে সেখানে সেখানে নিয়ে যাওয়া, আশেপাশের লোকজনের দ্বারা যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা। যে ছেলে চলে গেল সেটা ম্যামের ফিয়ন্সে। তারাও বেশ বড় লোক, তাদের পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ম্যামের পা ভেঙে যাওয়াতে বিয়ে ভেঙে দিল। এখন ওদের মধ্যে রিলেশন ছিল কি না জানি না। সেই আধা ঘন্টা ধরে পুকুরের পানির দিকে তাকিয়ে আছে, আর আমি তার পাশে দাঁড়িয়ে। মানুষকে কিভাবে সান্ত্বনা দিতে হয় ঠিক জানি না। আমার এই কাজ নেওয়া বেশি দিন নয়, 1 মাস হলো। আর উনি 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন। যতটুকু শুনেছি ওনার সুস্থ হতে বেশ কয়েক মাস লাগবে। আপনি কি সত্যি বলছেন? এমন মেয়েকে কেউ তার বউ বানাবে না? ম্যাম, মনে কষ্ট নেবেন না। আমি যা বলেছি ওটা বাস্তব। হাতে গোনা কয়েকটা ফ্যামিলি হয়তো নিবে, ওইগুলো হাজারে একটা। শুধু মেয়ে কেন, ছেলেদেরও পছন্দ করবে না। আপনাকে যেভাবে ফিরিয়ে দিল সেভাবেই ফিরিয়ে দিবে। তবে হ্যাঁ, তখনই আপনাকে মেনে নিবে যখন তাদের থেকে আপনি বিত্তশালী হবেন। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। আমি কি সারা জীবন এমনই থাকতাম নাকি? কয়েক মাস পরেই তো সুস্থ হয়ে যেতাম, তাই না? তা ঠিক, কিন্তু তারা কেন বিয়েটা ভেঙে দিল বলতে পারবো না। এটা তারাই ভালো জানেন। এখন আমার কি করা উচিত? আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে আবারও বোঝানো উচিত। যদি মনে হয় আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাহলে বেশি ভালো করে বোঝানো উচিত। আর যদি না বুঝে, তাহলে আপনার মুভ অন করা উচিত। আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে বলবো, তাকে তার রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। সে যদি আপনার হয়ে থাকে তাহলে ফিরে আসবে। হুম। যেই ছেলে এখন আমার এমন অবস্থা দেখে তার পরিবারের কথা শুনে ছেড়ে দিতে পারে, বিয়ের পর যদি এমন অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে যে সতীন নিয়ে আসবে তার নিশ্চয়তা নেই। জি, সেটাই। যদিও ওই ছেলেকে আমার এমনভাবে জাজ করা উচিত না, কারণ আমি তার সম্পর্কে কিছুই জানি না। হয়তো সে তার পরিবারকে বোঝাতে ব্যর্থ হয়েছে। সে চেষ্টা করেছে ঠিকই, কিন্তু বোঝাতে পারেনি। উনি কোনো উত্তর দিলেন না, চুপচাপ সামনের দিকেই তাকিয়ে রইলেন। আরও কয়েক মিনিট যাবার পর বললেন, বাসায় চলেন। জি। ওনাকে গাড়ির কাছে নিয়ে এলাম, তারপর কোলে উঠিয়ে গাড়িতে তুলে দিলাম। এসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করি। বেশ কিছুক্ষণ পরে ওনার বাসায় পৌঁছে যাই। যখন ওনাকে বাসার ভিতরে নিয়ে রেখে আসতে যাব, ফোন না দেওয়া পর্যন্ত আসার প্রয়োজন নেই। জি ম্যাম। তারপর ওনাকে বাসার ভিতরে রেখে চলে আসি বাইরে। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। তোকে একটা চাকরি খুঁজতে বললাম, কিন্তু তুই এইসব কি করছিস? এটা চাকরি নয় তো কি আম্মু? 25,000 করে দিচ্ছে। এটা চাকরি থেকে কম কি? ইন্টার পাস সার্টিফিকেট নিয়ে চাকরি খুঁজতে গেলে 10,000 টাকার বেতনের চাকরিও পাবো কিনা সন্দেহ। একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করা, এমন মনে হচ্ছে তার গোলাম, তার দাস। যেখানে যাই সেখানেই গোলামি করতে হবে, কোনো তফাৎ নেই। আবার এইসব নিয়ে কথা বলছো কেন? চাকর তো চাকরই, তাই না? তোমার সাথে কথা বলে আমি আমার মুড নষ্ট করতে চাই না। আমি আমার রুমে গেলাম। রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছি তখন। পড়াশোনা শেষ করলি না কেন? অনার্স কমপ্লিট করতি, তারপর যা মন চাই করে বেড়াতি। তুই তো বডিগার্ড হয়ে থাকবি না কি করবি? তখন তোর ব্যাপার হবে। কিভাবে পড়াশোনা করবে?
2 মাসের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে রেখেছে। 2 মাস পর থেকে ক্লাস শুরু করব। আমার এই কাজের জন্য তোমাদের এত লজ্জা লাগছে কেন বুঝতে পারছি না। না আমি তার বাসায় কাজ করি, না পোশাক পরিষ্কার করি। তার ব্যক্তিগত কাজ তো করতে হয় না, তাকে নিয়ে শুধু ঘোরাঘুরি করা আর তার সাথে সাথে থাকা। থাক, আর রেগে যেতে হবে না, যা ভালো লাগে কর। কিন্তু তোমার এই কাজের জন্য মানুষ কত কিছু বলছে। কান আছে শুনে যা, এটাও একটা কাজ, এটাও একটা জব। আমার কাজ নিয়ে মানুষের এত মাথা ব্যথা কেন বুঝলাম না। তাদের কি হিংসা হচ্ছে নাকি? আমি তো চুরি বা ডাকাতি করছি না। ওদের আর কোনো কাজবাজ আছে কিনা কে জানে। নিজের খেয়ে বোনের মস্ত তাড়িয়ে বেড়াচ্ছে। তোমরা আমাকে নিয়ে আর কিছু এসব বলবা না। খাওয়া শেষ করে রুমে এলাম। দূর, বিরক্তিকর। তারপর কিছুক্ষণ ফোন টেপাটিপি করে ফোন রেখে ঘুমিয়ে পড়ি। 2 দিন পর ম্যামের বাসা থেকে ফোন এলো। তাই তাই যথাসময়ে চলে আসি। বাইরে দাঁড়িয়ে আছি, তখন ম্যাম আসে। কলেজ চলেন, আর কয়েক মাস পর পরীক্ষা। পড়াশোনা তো ঠিক মতো করি না, অন্তত ক্লাসটা করি। জি। গাড়ি বের করে নিয়ে এলাম। ওনাকে গাড়িতে উঠিয়ে চলে আসি কলেজে। গাড়ি থেকে নামিয়ে ওনার চেয়ার ঠেলতে ঠেলতে নিয়ে আসি। করিডোর দিয়ে আসার সময় ওনার ফ্রেন্ডরা সামনে এসে দাঁড়াই। কেমন আছিস বল? 2 মাস পর তাহলে কলেজে আসতে ইচ্ছে করলো। কতদিন বাসায় বসে থাকবো বলো? ভাবলাম যাই, ক্লাস করি। হাই হ্যান্ডসাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। চেয়ার ঠেলতে শুরু করি। এই যে হিরো, এত অ্যাটিটিউড কিসের? জি ম্যাম, আপনাদের সাথে কি কথা বলবো বলুন? আমি আপনাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করছি না, তাই পাল্টা প্রশ্ন করলাম না। ডোন্ট মাইন্ড ম্যাম। এত অ্যাটিটিউড ভালো নয় মিস্টার নীল। কি রে এরা, তুই কি আমাদের সাথে কথা বলতে বারণ করেছিস? পাগল নাকি? কি জন্য বারণ করতে যাব শুনি? এই রে, ক্লাসরুম পর্যন্ত কিভাবে যাব? ক্লাসরুম তো 2nd ফ্লোরে। লিফট নেই? রাজকে কোলে নিয়ে যেতে বল, ফোন দিয়ে এখানে আসতে বল। এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। ওর বাসা থেকে নাকি আমাকে মেনে নিবে না। এখন আমি পঙ্গু না? আমাকে এখন তার এবং তাদের বাসার লোকজনের পছন্দ না। কেন? কি জন্য এনগেজমেন্ট ভেঙে দিয়েছে? এই যে অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়ে গেছি, তাই কল দিয়ে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হয়নি। বাবাও ওদের বাসায় কল দিয়ে অনেক বুঝতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হয়নি। ম্যাম, আপনারা আপনাদের ফ্রেন্ডকে কোলে উঠিয়ে নিন। আমি কোলে নিতে পারবো না, যেই না আমার শরীর। এই শরীর নিয়ে কিভাবে কোলে নিব? এই কাজ তো আপনার। এক এককে সবাই বারণ করে দিল। ম্যাম প্রিন্সিপালকে বলে নিচে কোনো রুমে ক্লাস করেন, তাহলে কোনো সমস্যা হবে না। বা, আপনার উপস্থিত বুদ্ধি তো অনেক। চলুন প্রিন্সিপালের কাছে গিয়ে কথা বলি। তারপর ওনাকে নিয়ে প্রিন্সিপালের রুমে এলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললেন, কিন্তু উনি বললেন আজকের দিন কোনো রকম ক্লাস করতে, আগামীকাল থেকে নিচে কোনো এক রুম দিবেন। ম্যামকে নিয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলাম। ম্যাম তাহলে আজকে বাসায় চলুন, আগামীকাল থেকে ক্লাস করবেন। ওনাদের ফ্রেন্ডের কাছে আসতেই বলে। প্রিন্সিপাল স্যার কি বললেন? স্যার বললেন আজকে কোনো রকমের ক্লাসে যেতে অথবা বাসায় যেতে। আগামীকাল থেকে নিচে কোনো একটা ক্লাসরুম দিবেন। আজকে বাসায় চলে যাই। কলেজে এসে ফিরে যাবি? এই হিরোকে বল তোকে ক্লাসে পৌঁছে দিতে। তার জন্য তো ওটাই, গাড়ি তো কোলে তুলে ওঠাই, আবার কোলে তুলে নামাই। তাহলে এখন কোলে করে নিয়ে যেতে সমস্যা কোথায়? এমন কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। নিঝুম ইরা ম্যামের কাছে গিয়ে কি যেন বলছে। বলা শেষ করে দাঁড়িয়ে আমার দিকে একটা রহস্যময় হাসি দিল। এই মহিলা কি বলল আল্লাহ ভালো জানেন। আজকে যখন চলে এসেছি তখন কি এমনভাবে ফিরে যাব বলুন? আজকে আমাকে ক্লাস পর্যন্ত পৌঁছে দিন। নিন, কোলে নিন। ধরে সাবধানতার সাথে কোলে তুলে নিলাম। 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো। দুজনে চেয়ারটা নিয়ে আসেন, প্রয়োজনে 3 জনে নিয়ে আসেন। ওনাকে কোলে নিয়ে সিঁড়িতে উঠতে শুরু করলাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে আছে। ম্যাম, দয়া করে অন্যদিকে তাকান। আমার আনইজি ফিল হচ্ছে। আমার কথা শুনে চোখ বন্ধ করে নিল। একটু পরে ওনার ক্লাসরুমে চলে এলাম। দেখি ওনার ফিয়ন্সে রেগে তাকিয়ে আছে। ওনার চেয়ার আনতে এত সময় লাগছে কেন? 3-4 মিনিট দাঁড়িয়ে থাকার পর চেয়ার নিয়ে এলো। চেয়ারে বসিয়ে বললাম, এতক্ষণ লাগে চেয়ার আনতে? এটাও অনেক ভারী। কিছু বলতে কেউ বললাম না। এদের আর কি বলবো। ওনাকে নিয়ে ক্লাসরুমের ভিতরে এলাম। ম্যাম, আপনি তাহলে থাকুন, আমি বাইরে দাঁড়াচ্ছি। প্রয়োজন পড়লে ডাক দিয়েন, আমি চলে আসবো। তারপর বাইরে চলে আসি।
রাজের মুখটা দেখার মতো হয়ে আছে। নির্ঘাত ওই ছেলের সাথে ঝামেলা করবে। কেন ঝামেলা করবে? রাজ এবং তার পরিবার তো বিয়ে ভেঙে দিয়েছে। যেহেতু তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেহেতু কেন জেলেসি হবে? আর কেনই বা ঝামেলা করবে? সেসব ছাড়, যা পারছে করতে দে। বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর কলেজ শেষ করে ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। করিডোর দিয়ে আসছি, তখন রাজ ছেলেটা আমাদের সামনে এসে দাঁড়ায়। ইরা, তুমি কি আমাকে জেলাস ফিল করাতে এমন করছো? চলুন, এর সাথে কথা বলার বিন্দু পরিমাণও ইচ্ছে। চেয়ার নিয়ে পাশ কাটিয়ে আসতে যাব, তখন ছেলেটা আমার হাত ধরে নিল। ঘুরে মুখের উপর কুনুই দিয়ে আঘাত। নিজেকে সামলাতে সামলাতে কয়েক পা পিছিয়ে গেল আর মাথা ঝাঁকিয়ে নর্মাল হবার চেষ্টা করছে। হঠাৎ এমন কিছু হবে কেউ কল্পনাও করেনি। বস্টার্ড, তোকে তো আমি। এগিয়ে আসতে যাবে, তখন জায়গা মতো লাথি দিলাম। আবার কয়েক পা পিছিয়ে সরে গেল। আমাকে স্পর্শ করার রাইট তোকে আমি দেইনি। তোর যা প্রবলেম, ম্যামের সাথে কথা বলে সলভ কর। আমাকে টাচ করিস কেন? তবে হ্যাঁ, 2 হাত তুলে দাঁড়িয়ে কথা বলবি। কোনো প্রকার স্পর্শ করার চেষ্টা করলে হাত ভেঙে রেখে দেব। আর আমাকে তো ভুলেও স্পর্শ করবি না। গট ইট? তুই কাজটা মোটেও ভালো করলি না। সামান্য একজন গার্ড হয়ে আমাকে মারলি। তোর এইসবে মোটেও ভয় পাচ্ছি না। যদি তোর বুকে বল থাকে, একা আমার সাথে ফাইট করতে চলে আসবি। এক বাপের ছেলে হলে একা আসবি, লোকজন নিয়ে এসে তোর পরিচয় দিস না। আপনি বেশি বাড়াবাড়ি করছেন না? আপনি রাজকে মারলেন কেন? স্যার বলেছে আমাদের। রাখেন আপনার স্যার। আপনি আমার গার্ড। যতক্ষণ না আমি কিছু বলবো ততক্ষণ কিছু করবেন না। আপনি এখনই সব কিছুর জন্য সরি বলুন। আমি সরি বলতে পারবো না, আমার পুরো অথরিটি আছে। আপনি কিন্তু বেশি বেশি বলছেন। আপনাকে যা বলছি তাই করুন। আমি সরি বলতে পারবো না। আমি আপনার এই কথা রাখতে পারবো না। আপনি আমার কথা না শুনলে আমার সাথে থাকার প্রয়োজন নেই। আপনাকে আমার প্রয়োজন নেই। আব্বু আপনাকে বের করে দিবে না অন্য কাজ দিবে, সেটা উনিই জানেন। রাবিশ। আমি কিছু বললাম না, চেয়ার ঠেলতে ঠেলতে নিয়ে আসতে লাগলাম। দাঁড়ান, আমি কি আপনাকে যাবার জন্য বলেছি? আবার দাঁড়িয়ে গেলাম। তো আপনি এখানে কি করতে চাইছেন ম্যাম? কোনো উত্তর দিলেন না। আমিও দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে এই কাজ যাবে, গেলে সমস্যা নাই। এটা আমাকে করতে হবে এমন কোনো কথা না। আমি ওনার বডিগার্ড, তাই বলে উনি যা বলবেন তাই করতে হবে নাকি? সে আমি পারবো না। পিছনে ঘুরে দেখি রাজ ছেলেটা আমার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে তো করছে, না থাক, রাজ ছেলেটা চলে গেল। এমন রিয়াক্ট করলি কেন? এক্স বয়ফ্রেন্ডকে মারলো দেখে খারাপ লাগছে? ভালোবাসা। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে আর তুই এইসব বলছিস? এই ছেলে, আপনি আপনার লিমিটের মধ্যে থাকবেন। কোনো উত্তর না দিয়ে চুপচাপ রইলাম। রেগে আমার দিকে তাকিয়ে আছে। ধুরবাল, এ কাজে কোনো রেসপেক্ট নেই। ম্যাম, আপনি অনেক রেগে যাচ্ছেন। রেগে যাওয়া আপনার জন্য ভালো নয়। আমি কি বরফ নিয়ে আসবো? মাথায় দিয়ে ঠান্ডা করবেন। আমার কথা শুনে আরও রেগে গেল। সরি ম্যাম। তোর সরির কিছু বলতে, আমি সুস্থ থাকলে তোর যে কি করতাম আমি। আর কিছু বললাম না। কিছু বলতে গেলেই আরও রেগে যেত। চাকরি এমনিতেও যাবে, অমনিতেও যাবে। আরও রাখিয়ে দিব নাকি? না থাক, উনি নাই কিছু করলেন, কিন্তু ওনার বাবা তো আছে। ইরা ম্যামের রাগী মুখের দিকে তাকিয়ে আমি মনে মনে হাসলাম। রাখলে ওনাকে অবশ্য বেশ কিউট লাগে, তবে সেটা এখন মুখে বললে চাকরি তো যাবেই, সাথে থাপ্পড়ও জুটতে পারে। নিচুমার বাকি বান্ধবীরা হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ হুইল চেয়ারটা ধরে আবার হাঁটতে শুরু করলাম। এবার আর ইরা ম্যাম দাঁড়ান বললেন না। হয়তো বুঝেছেন যে রাগ দেখিয়ে লাভ নেই। গাড়ির কাছে এসে ওনাকে সাবধানে কোলে তুলে সিটে বসালাম। হুইল চেয়ারটা ভাঁজ করে পিছনে রেখে ড্রাইভিং সিটে বসতেই ম্যাম পিছন থেকে বললেন, সোজা বাসায় চলুন, আর রাস্তায় একটা কথাও বলবেন না। জি ম্যাম। এমনভাবে বলছে মনে হচ্ছে ওনার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে। ঢং। পুরো রাস্তায় গাড়ির ভিতর নীরবতা। আমি মনে মনে ভাবছি, আজই হয়তো এই 25,000 টাকার চাকরিটার শেষ দিন। বাসায় গিয়ে আম্মুকে কী জবাব দেব? আম্মু তো হেসেই উড়িয়ে দিবে, বলবে, বলছিলাম না ওটা কোনো চাকরি না। ধুর, ভাবতেই মেজাজ গরম হচ্ছে। বাসায় পৌঁছে ওনাকে ড্রয়িং রুমে ওনার বাবার সামনে এনে দাঁড় করালাম। ওনার বাবা চৌধুরী সাহেব একজন বড় ব্যবসায়ী, বেশ গম্ভীর মানুষ। ইরা ম্যাম ড্রয়িং রুমে ঢুকেই কেঁদে দিলেন। আব্বু, আব্বু তুমি এই মুহূর্তে এই ছেলেকে চাকরি থেকে বের করে দাও।
চৌধুরী সাহেব খবরের কাগজটা রেখে চশমাটা নাকের ডগায় নামালেন। ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মা? আকাশ তো বেশ ভালো ছেলে, ও আবার কি করলো? কি করেনি বলো? ও আজকে কলেজের আজকে সবার সামনে মেরেছে, লাথি মেরে ফেলে দিয়েছে। আমি ওকে সরি বলতে বললাম, ও উল্টো আমার মুখের উপর বলল সরি বলতে পারবে না। এত বড় সাহস ওর হয় কি করে? ম্যাম এক নাগাড়ে নালিশ করে গেলেন। আমি এত সহজে চাকরি ছাড়ছি না। মনে মনে বললাম, আমি কতটুকু বানিয়ে বলি দেখেন, তিল থেকে তাল বানিয়ে ছাড়বো। চৌধুরী সাহেব একটু চুপ থেকে আমার দিকে তাকালেন। আকাশ, ইরা যা বলছে তা কি সত্যি? আমি সোজা হয়ে দাঁড়িয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, জি স্যার, কথা সত্য, তবে পুরোটা সত্য নয়। মানে? স্যার, রাজসাহেব কলেজের করিডোরে সবার সামনে ম্যামকে এবং ওনার পরিবারকে অপমান করে কথা বলছিলেন। ম্যাম যখন ওনাকে এড়িয়ে চলে আসতে চাইলেন, তখন রাজসাহেব আচমকা আমার হাত চেপে ধরেন এবং আমার মুখে ঘুষি মারেন। স্যার, আপনি আমাকে ওনার বডিগার্ড হিসেবে রেখেছেন। যে মানুষটা নিজের রাগ সামলাতে না পেরে একজন সিকিউরিটি পার্সনের গায়ে হাত তোলে, সে ম্যামের উপর চড়া হতে কতক্ষণ? নিজের সেলফ ডিফেন্স এবং ম্যামের নিরাপত্তার স্বার্থে আমি রিয়্যাক্ট করেছি। আর ম্যাম যখন আমাকে ওনার কাছে অন্যায়ভাবে মাথা নত করতে বললেন, আমি তা করতে পারিনি। অন্যায়ের কাছে মাথা নত করা আমার ডিউটির মধ্যে পড়ে না স্যার। ম্যাম অবাক হয়ে তাকিয়ে আছে। মানুষ কত হারামি হলে এমন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে। এখন যদি তার কথার প্রতিবাদ করতে যাই, আব্বু আমাকে রাগ দেখাবে, কথাও শোনাবে। মিথ্যা এমনভাবে বলো যেন বুঝেও কিছু বলতে না পারে। আমার কথা শুনে চৌধুরী সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার মুখের ভাব বোঝা কঠিন। ইরা ম্যাম পাশ থেকে আবারও বললেন, আব্বু, তুমি ওর কথা শুনছো? ও এখনো তর্ক করছে। চৌধুরী সাহেব হাত তুলে ম্যামকে থামতে বললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, তুমি বাইরে গিয়ে গাড়িতে বসো, আমি ইরার সাথে কথা বলে তোমাকে ডাকছি। জি স্যার, বলে আমি একটা সালাম দিয়ে বাইরে চলে এলাম। গাড়িতে হেলান দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম। মনটা বেশ হালকা লাগছে। চাকরিটা গেলে যাবে, কিন্তু ওই অহংকারী রাজের অহংকারটা যে একটু হলেও ভাঙতে পেরেছি, এটাই শান্তি। মিনিট 10 পর চৌধুরী সাহেবের পিএ এসে আমাকে ওনার স্টাডি রুমে ডেকে নিয়ে গেলেন। রুমে ঢুকতেই চৌধুরী সাহেব একটা খাম আমার দিকে এগিয়ে দিলেন। আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। যাক, ফাইনালি হিসাব নিকাশ হয়ে গেল। এটা কি স্যার? এই মাসের বেতন। আমি চৌধুরী সাহেব একটু হাসলেন, বললেন, না আকাশ, ওটা তোমার এই মাসের বেতন, সাথে অতিরিক্ত 10,000 টাকা বোনাস। আমি একটু অবাক হয়ে ওনার দিকে তাকালাম। বোনাস? কিন্তু ম্যাম তো। ইরা এখন রাগে অন্ধ হয়ে আছে আকাশ। রাজ আর ওর ফ্যামিলি যে কত বড় ছোট লোক, সেটা আমি আজই ওর সাথে কথা বলে বুঝেছি। ইরাকে এই অবস্থায় ফেলে ওরা বিয়ে ভেঙে দিল, আর ইরা বোকার মতো এখনো ওই ছেলের জন্য কাঁদছে। রাজ্যে কেমন ছেলে তা আমি আগে থেকে জানতাম। আজকে ও যে তোমার গায়ে হাত তুলেছে আর তুমি যেভাবে ওকে জবাব দিয়েছো, তাতে আমি খুশি হয়েছি। একজন বডিগার্ডের কাজ শুধু ছাতা ধরে দাঁড়িয়ে থাকা নয়, অন্যায়ের প্রতিবাদ করাও। তুমি চাকরি ছাড়ছো না আকাশ। ইরাকে সামলানোর জন্য তোমার মতোই একজন শক্ত মনের ছেলে দরকার। ও একটু বেশি অভিমানী আর রাগী, কিন্তু মনটা খারাপ না। আজও রেগে আছে, কাল ঠিক হয়ে যাবে। তুমি কাল সকালে ঠিক সময় চলে এসো। চৌধুরী সাহেবের কথা শুনে মনের ভিতরে একটা স্বস্তি এলো। খামটা পকেটে পুরে বললাম, ধন্যবাদ স্যার, কাল ঠিক সময়ে চলে আসব। মনে মনে তো লুঙ্গি ডান্স দিচ্ছি, কারণ চাকরি তো বাঁচলো, আর সাথে সাথে বোনাসও পেলাম। কালকে কলেজে গিয়ে নিঝুমার রাজের দলটার মুখোমুখি হতে বেশ মজাই হবে। সন্ধ্যায় বসে আছি, তখন শ্রাবণ বলল, আর কলেজে কি যাবি না? পড়াশোনা করবি না? আবে যাব, মাঝে মধ্যে যাব, তবে। তবে কি? কর না মারপিট। ঠিক হয়েছে, প্রিন্সিপাল 2 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছে। দিলাম ওর পিঠের উপর কিল। হারামজাদা, ঠিক হয়েছে তাই না? তবে মনে কর, এই জব ভালোই লাগছে। ভালো তো লাগবেই, সুন্দরী মেয়েকে কোলে করে উঠাচ্ছে আর নামাচ্ছে। শালা লুচ্চা। দূর শালা, সবসময় যোগ্যতার মধ্যে স্বপ্ন দেখা উচিত। ওনাকে নিয়ে এখন পর্যন্ত কোনো বাজে চিন্তা আসেনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। বিষয়টা এমন,
আমি কি একবারের জন্যই ওই সব কিছু বলেছি? মানুষ কিভাবে এত লুচ্চা হতে পারে? বুঝতে পারছি তোর হিংসা হচ্ছে। দুজনে এগুলো নিয়ে শুরু হলো কথা কাটাকাটি। এমনভাবে বেশ কিছুক্ষণ চললো। এক পর্যায়ে এমন হলো, পুরনো কথা টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে এলো। বন্ধু, কি হয়েছে? চুপ থাক, না হলে লাথি হবি। আমি কি এখন পর্যন্ত কাউকে বলেছি যে তুই পাশের বাসার ভাবির সাথে লাইন মারিস? তোর মুখ বন্ধ রাখবি। এমনভাবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে বাড়িতে চলে আসি। তারপর খাওয়া শেষ করে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মনটা বেশ ফুরফুরা লাগছিল। চাকরিটা যে শুধু বেঁচে গেছে তাই নয়, চৌধুরী সাহেবের মতো একজন মানুষের কাছ থেকে পিঠচাপড়ানি আর বোনাস পাওয়াটাও চারটিখানি কথা নয়। আম্মু আর ভাইয়া সকালের টেবিলে যখন আবার সেই গোলামির খোঁটা দিচ্ছিল, তখন সরা শব্দ না করে শুধু চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, আমি বোনাসও পাই। গতকাল 10,000 টাকার বোনাস পেয়েছি। কতদিন এই কাজ থাকে আমিও দেখব। যতদিন সুস্থ না হবে ততদিন তো থাকবে। তারপর আমি পড়াশোনায় ব্যাক করব। বুঝেছি, তোদের বাপ মালয়েশিয়া থেকে ফিরলেই আমাদের বিয়েটা দিয়ে দেব। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম, না মানে এটা দেখছি তার রিয়াকশন কেমন। ভাইয়া মনে হচ্ছে মনে মনে লুঙ্গি ডান্স দিচ্ছে। দিবেই না কেন? এত বড় একটা খুশির খবর। ভাইয়া, তোমার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে না? দিব একটা। আম্মু, একটা কথা বলবো, রাগ করবা না তো? কিছু বলবা না তো? নিশ্চিত গার্লফ্রেন্ড আছে বলবে? আম্মু, তোমার বড় ছেলের গার্লফ্রেন্ড আছে, তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। না, এইসব চলবে না। মেয়ে আমি পছন্দ করব। এইসব ফ্রেন্ডের কোনো গল্প এখানে চলবে না। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি বলে কি করে। বেচারার মুখটা মলিন হয়ে গেল। আহারে, কি একটা অবস্থা। আগে তুমি মেয়েকে দেখো তো, না দেখে এমন কথা বলছো কেন? আমি দেখতে চাই না, দেখব না। এদের দুজনের মধ্যে না থেকে যাই গোসল করি। তারপর খাওয়া শেষ করেই বের হতে হবে। উঠে রুমে চলে এলাম, জানি ভাইয়া ঠিক রাজি করিয়ে নেবে। গোসল শেষ করে খাওয়া শেষ করে ঠিক সময়ে ম্যামের বাসার সামনে হাজির হলাম। কিছুক্ষণ পরে ইরা ম্যামকে ওনার বাসার কাজের লোক হুইল চেয়ারে করে বাইরে নিয়ে এলো। ওনার মুখটা আজ কেমন যেন থমথমে, চোখের নিচে হালকা কালো দাগ, বোঝাই যাচ্ছে রাতে ঠিকমতো ঘুমানো হয়নি বা কেঁদেছেন। আমি গাড়ি থেকে নেমে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাম আমার দিকে একবারও তাকালেন না, একদম পাথরের মতো সোজা সামনের দিকে তাকিয়ে রইলেন। গুড মর্নিং ম্যাম, আমি একটু ভদ্রতার খাতিরেই বললাম, কিন্তু কোনো উত্তর নেই, নীরবতা। আমি আর কথা না বাড়িয়ে সাবধানে ওনাকে কোলে তুলে গাড়ির পেছনে সিটে বসিয়ে দিলাম। প্রতিদিনের মতো ওনার শরীরটা আজ কিছুটা শক্ত রইল, হয়তো কালকের অপমানের রাগটা এখনও পুরোপুরি মেটেনি। গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা হলাম। আয়না দিয়ে খেয়াল করলাম উনি জানালার বাইরের দিকে তাকিয়ে আছেন। পরিবেশটা হালকা করার জন্য আমি মুখ খুললাম, ম্যাম, গতকালের জন্য দুঃখিত। আপনাকে আপনাকে সাফাই গাইতে কে বলেছে আকাশ? আপনি একজন গার্ড। আপনার কাজ শুধু আমার প্রোটেকশন দেওয়া। রাজের সাথে আমার কি রিলেশন, ও আমাকে কি বলছে না বলছে, তাতে মাথা গলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আমি শান্ত গলায় বললাম, আপনার গায়ে কেউ হাত তুললে বা আপনাকে শারীরিকভাবে কোনো ক্ষতি করতে এলে সেটা আমার ডিউটির মধ্যে পড়ে ম্যাম। কাল রাজ সাহেব যেভাবে রিয়্যাক্ট করেছিলেন, ওনাকে না থামালে উনি যে কোনো কিছু করতে পারতেন। উনি আমার ফিয়ান্সে ছিলেন, উনি আমাকে ভালোবাসতেন। যে ছেলে আপনার বিপদের দিনে ফ্যামিলির দোহাই দিয়ে হাত ছেড়ে দেয়, সে কোনোদিন ভালোবাসতে পারে না ম্যাম। এটাকে কাপুরুষতা বলে, ভালোবাসা নয়। চৌধুরী সাহেবও এটাই মনে করেন। আমি একদম সোজাসুজি বাস্তব কথাটা বলে দিলাম। আব্বু শব্দটা শুনে উনি একটু থমকে গেলেন। হয়তো কাল রাতে ওনার বাবা ওনাকে অনেক বুঝিয়েছেন। উনি আর কোনো কথা না বলে আবার জানালার বাইরে মুখ ফিরিয়ে নিলেন। কলেজে পৌঁছানোর পর নিজুম আর ওনার বান্ধবীদের দলটা পার্কিং লটে দাঁড়িয়েছিল। গাড়ি থেকে নামতেই নিজুম একগাল হেসে এগিয়ে এলো। কি রে ইরা, কালকের বিষয় নিয়ে তো পুরো কলেজে তোদের নিয়ে হইচই পড়ে গেছে। রাজ তো রেগে পুরো লাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমার দিকে একটু তাকিয়ে চোখ টিপে ফিসফিস করে বলল, এই যে হিরো, কালকের লাথিটা কিন্তু একদম জুৎসই হয়েছিল। রাজের মতো ইগোইস্টিক ছেলেকে ওই রকম দেওয়াই দরকার ছিল। আমি মনে মনে হাসলাম, কিন্তু মুখে পেশাদার ভাব বজায় রেখে বললাম, ধন্যবাদ ম্যাম। ইরে ম্যাম, চলুন ক্লাসে যাই। আজকে প্রিন্সিপাল স্যারের কথা মতো
ফার্স্ট ফ্লোরেই একটা রুমে ওনাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তাই আর কোলে তোলার ঝামেলা হলো না। আমি ওনাকে ক্লাসের ভেতরে চেয়ারে বসিয়ে দিয়ে আবার করিডোরে এসে দাঁড়ালাম। ক্লাস শেষের দিকে হঠাৎ করিডোরের ওপাশ থেকে রাজার ওর সাথে 4-5টা ছেলে বেশ মারকুটে ভঙ্গিতে ক্লাসরুমের দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে মুখে প্রতিশোধের আগুন। বুঝতে পারলাম এক বাপের ছেলে না, তাই আজ দলবল নিয়ে এসেছে। আমি দেওয়াল থেকে পিঠ উঠিয়ে সোজা করে দাঁড়ালাম, হাত দুটো মুঠো করে নিজেকে প্রস্তুত করলাম। চাকরি থাকুক আর যাক, আজ যদি এই ক্যাম্পাসে মারামারি করতেই হয় তবে রাজকে আর ওর চামচাদের এমন শিক্ষা দেব যে জীবনে কোনো সিকিউরিটির গায়ে হাত তোলার সাহস পাবে না। রাজ আমার থেকে মাত্র 3 হাত দূরে এসে থামলো। কি রে বাস্টার্ড, কল তো খুব ডায়লগ দিয়েছিলে না? আজ তোকে এই ক্যাম্পাসেই পুঁতে ফেলবো। বলেছিলাম না রাজ সাহেব, এক বাপের ছেলে হলে একা আসবেন, তা একা আসার সাহসটা হলো না তো শেষমেশ পাড়ার টোকাইদের ধরে নিয়ে আসতে হলো। আমার কথা শুনে পেছনের একটা ছেলে লাঠি উঁচিয়ে আমার দিকে তেড়ে আসতে যাবে, তখন দিলাম লাথি। ছেলেটা কিছুটা পিছনে সরে গেল। ক্লাসরুমের বাইরে এমন চেঁচামেচির আওয়াজ শুনে অনেক স্টুডেন্ট বাইরে এলো, সাথে ইরা ম্যাম, নিচু ম্যাম আর তার ফ্রেন্ডরা। ইরা ম্যাম ওনার হুইল চেয়ারটা কিছুটা সামনে এনে রাজের দিকে তাকিয়ে বললেন, রাজ, এই নোংরামিগুলো বন্ধ করো।